জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক অনলাইন ভিডিও ক্লাসের সকল শিক্ষার্থী, যারা বিভিন্ন জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বিভিন্ন কলেজের সকল শিক্ষার্থীকে শুভেচ্ছা এবং স্বাগতম। বিশেষ করে হিসাব বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের অনার্স বিজনেস স্ট্যাটিস্টিক্স ক্লাসের শিক্ষার্থীদেরকে আমি শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ আবুল হাসনাত, সহযোগী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, রাজশাহী কলেজ, রাজশাহী। তোমাদের সঙ্গে আমি বিজনেস স্ট্যাটিস্টিক্স এই বিষয়ের ক্লাসের সঙ্গে থাকব। আজ থেকে তোমাদের যে ক্লাস কার্যক্রম শুরু হচ্ছে সেটি 12টি ক্লাসের মধ্যে এই সম্পূর্ণ সিলেবাসটি শেষ করব। সেই লক্ষ্যে এই ক্লাসটি সাজানো হয়েছে। পুরা কোর্সটিকেই আমি বেশ কয়েকটি ভাগে ভাগ করে তোমাদের সর্বোত্তম শিক্ষা লাভ ঘটে সেভাবে কোর্সটিকে ডিজাইন করেছি। সেই লক্ষ্যে আজ আমি তোমাদের প্রথম ক্লাসে আমি ইন্ট্রোডাকশন চ্যাপ্টার যেটি তোমাদের রয়েছে সেই চ্যাপ্টারটি আমি আলোচনা করব। মূলত ইন্ট্রোডাকশন চ্যাপ্টারের মধ্যে রয়েছে স্ট্যাটিস্টিক্স অর্থাৎ পরিসংখ্যান কাকে বলে, ডাটা কাকে বলে, ইনফরমেশন কাকে বলে, ক্লাসিফিকেশন, ডাটা টেবুলেশন, ডাটা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, এই সমস্ত বিষয়ের উপর আলোচনা করব। যদিও তোমাদের এই কোর্সটি সম্পূর্ণ ইংরেজিতে, আমার এই স্লাইডগুলো অধিকাংশ ইংরেজিতে রয়েছে, তবে তোমাদের আলোচনার সুবিধা বা আলোচনায় তোমাদের বোঝার সুবিধার্থে আমি বাংলায় বিষয়টি আলোচনা করব। তো ঠিক আছে, আমরা ক্লাসে এই পর্বে আরম্ভ করি। পরিসংখ্যান বলতে আমরা যা বুঝি তা হচ্ছে যে পরিসংখ্যান হচ্ছে এমন একটি কৌশল অথবা টেকনিক যার মাধ্যমে আমরা কোনো তথ্য বা উপাত্তকে সংগ্রহ এবং সেটিকে ক্লাসিফিকেশন করা, টেবুলেশন করা এবং তা ব্যবহারকারীর নিকট যথাযথভাবে উপস্থাপন করার সকল প্রক্রিয়াকে আমরা পরিসংখ্যান বলে থাকি। পরিসংখ্যানের মাধ্যমে আমরা তোমাদেরকে বোঝাতে পারবো যে পরিসংখ্যান আমরা বিভিন্ন ক্ষেত্রেই ব্যবহার করে থাকি। সেক্ষেত্রে তারপরেও পরিসংখ্যান নিয়ে আমরা সর্বত্র ব্যবহার শুনি। বিভিন্ন বিষয়ের পরিসংখ্যান, ছাত্রের ফলাফলের পরিসংখ্যান আছে, দেশের অর্থনৈতিক বিভিন্ন যে ইন্ডিকেটর রয়েছে তার পরিসংখ্যান আমরা জানতে চাই, মূল্যস্ফীতির পরিসংখ্যান, বিভিন্ন বিষয়ের পরিসংখ্যান। তবে আজ আমাদের আলোচনা বা আমাদের যেটা সিলেবাস সেটা হচ্ছে বিজনেস পরিসংখ্যান অর্থাৎ ব্যবসায় পরিসংখ্যান। সেই ব্যবসায় পরিসংখ্যানের উপরে তোমাদের সঙ্গে মূলত আলোচনা আমাদের সম্পূর্ণ কোর্সেই সেটা সীমাবদ্ধ থাকবে। আমরা সর্বপ্রথমে আমরা ডাটা নিয়ে আলোচনা করব। সেখানে আমাদের যে আলোচনা রয়েছে তোমরা স্ক্রিনে একটু খেয়াল করলে দেখতে পারবে যে আমাদের ইন্ট্রোডাকশন চ্যাপ্টারের ভিতরে আমরা যে বিষয়ে আলোচনা করব সেখানে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স আর ইন্টারনাল স্ট্যাটিস্টিক্স, ডেটা ইনফরমেশন এবং প্রেজেন্টেশন, এই তিনটি বিষয়ের উপরেই মূলত আমাদের এই আজকের এই প্রথম ক্লাসের আলোচনা থাকবে। সেখানে আমরা উপাত্ত এবং উপাত্তকে কিভাবে আমরা প্রক্রিয়া করব এবং কিভাবে সেটাকে উপস্থাপন করব সে বিষয়ের উপর আলোচনা থাকবে। আমরা যদি ছোট্ট একটা এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্ট্যাটিস্টিক্স মে বি ডিফাইন্ড অ্যাজ দ্য সায়েন্স হুইচ ডিলস উইথ কালেকশন, প্রেজেন্টেশন, অ্যানালাইসিস অ্যান্ড ইন্টারপ্রিটেশন অফ নিউমেরিক্যাল ডাটা। একটি নিউমেরিক্যাল ডাটার আসলে ইন্টারপ্রিটেশন, অ্যানালাইসিস এবং প্রেজেন্টেশন এবং সংগ্রহ, এই সকল কার্যক্রমই স্ট্যাটিস্টিক্সের অন্তর্ভুক্ত। তাহলে পরিসংখ্যান আমরা বলতে পারি যে কোনো সংখ্যাত্মক উপাত্তকে বিশ্লেষণ করবে, ব্যাখ্যা করবে এবং তা যথাযথভাবে উপস্থাপন করার সকল বৈজ্ঞানিক কার্যক্রমকেই আমরা স্ট্যাটিস্টিক্স বলে থাকি। স্ট্যাটিস্টিক্স আসলে দুই ধরনের, ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স এবং
ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স। আসলে ডেসক্রিপটিভ বর্ণনামূলক আর কিছু ব্যাখ্যামূলক স্ট্যাটিস্টিক্স। সেখানে আমরা ডেটা, ইনফরমেশন এবং প্রেজেন্টেশন এই বিষয়টি নিয়ে তোমাদের আলোচনা আমাদের সীমাবদ্ধ থাকবে। এখানে a set of values recorded on one or more observational units is called data. আসলে ডেটা বলতে আমরা কি বুঝি? set of values recorded on one or more observational units. আসলে কোনো পর্যবেক্ষণ, কোনো চলক এক বা একাধিক চলক হতে পারে, এক বা একাধিক চলকের যে পর্যবেক্ষণ, তার সমষ্টিকে তার সংখ্যা বা তার সমষ্টিকে আমরা ডেটা বলতে পারি। ডেটাকে প্রসেস অর্থাৎ ডেটা যেটা থাকে সেটা খুব র অবস্থায় থাকে এবং সেটাকে প্রসেস করলে সেটাকে ইনফরমেশনে পরিণত হয়। আমি একটা ছোট্ট উদাহরণ দিলে তোমাদের কাছে বিষয়টা আরো একটু পরিষ্কার হবে। মনে করো তোমাদের ক্লাসে 50 জন শিক্ষার্থী রয়েছে। এই 50 জন শিক্ষার্থী আমাদের 50 জন শিক্ষার্থী রয়েছে। সেই 50 জন শিক্ষার্থীর আমি প্রত্যেকের বয়স যদি লিপিবদ্ধ করতে চাই, অর্থাৎ প্রত্যেক স্টুডেন্টকে আলাদা আলাদা করে জিজ্ঞেস করি, তাহলে একই চলকভুক্ত অর্থাৎ এই বয়সগুলি 50টি স্টুডেন্টের 50 রকম বয়স পাওয়া যাবে। সে ফর এক্সাম্পল, কারো 15, কারো 17, কারো 18, কারো 19, কারো 15 বছর 6 মাস, কারো 16, এইরকম বয়সের হিসাব পাওয়া যাবে। তো আসলে সেই বয়সের থেকে যে আমরা সংখ্যাগুলো পাবো, অর্থাৎ এক একটি স্টুডেন্টের এক একটি বয়স, সেটিকেই বলা হবে আসলে উপাত্ত। আসলে এই বয়সগুলো কি উপাত্ত? এটা একদম র অবস্থায় আছে। আমরা আসলে প্রত্যেকের আলাদা আলাদা বয়সকে যখন প্রসেস করব, তখন আমরা কোনো কাজে লাগাতে পারবো, অর্থাৎ কোনো গড় বয়স জানতে পারবো, অথবা বয়সের রেঞ্জ যদি জানতে চাই যে সর্বোচ্চ বয়স কত, সর্বনিম্ন বয়স কত, অথবা বয়সের ভেরিয়েশন কত, ইত্যাদি বিষয় যখন আমরা জানতে চাইবো, তখন সেটাকে আমরা ইনফরমেশন। আর এই ইনফরমেশনকে তৈরি করার জন্য, এই উপাত্তকে ইনফরমেশনে তৈরি করার জন্য কিছু স্ট্যাটিস্টিক্যাল টুলস এবং টেকনিক্স ব্যবহার করা হয়। আর মূলত এই স্ট্যাটিস্টিক্যাল টুলস এবং টেকনিক্সের ব্যবহার, অর্থাৎ উপাত্তকে সংগ্রহ করে সেটাকে তথ্যতে পরিণত করাই, এই সকল কার্যক্রমকেই আমরা স্ট্যাটিস্টিক্স বলে থাকি। দেখো, আমরা এখানে একটা ছকে দেখেছি ডেটা ডেসক্রিপশন, ডেটা সামারাইজেশন এন্ড ডেটা ট্রান্সফরমেশন। তাহলে আমাদের ইনফরমেশনে পরিণত হবে। কালেক্টেড ডেটা শুড বি, তাহলে সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে সেই উপাত্তকে সংগ্রহ করা, অর্থাৎ কালেকশন করা। কালেকশন করার পরে আমাদের কিছু বৈশিষ্ট্য থাকে, ডেটার কিছু বৈশিষ্ট্য থাকে। সেই ডেটাকে, সেই বৈশিষ্ট্যগুলোকে আমরা 1, 2, 3, 4 ভাগে আমরা ভাগ করতে পারি। এখানে স্ক্রিনে দেখা যাচ্ছে ডেটাকে সর্বপ্রথম ডেটা শুড বি অ্যাকুরেট, অর্থাৎ যে ডেটাগুলি কালেকশন করব সেই ডেটাগুলি যেন সম্পূর্ণভাবে অ্যাকুরেট হয়, নির্ভুল হয়। মেজার্স ট্রু ভ্যালু অফ হোয়াট ইজ আন্ডার স্টাডি, যার আমরা স্টাডি করব সেখানে যেন এটা অ্যাকুরেট হয়। ডাটা শুড বি ভ্যালিড, সেই ডাটা অবশ্যই ভ্যালিডিটি হতে হবে, অর্থাৎ ইনভ্যালিড ডাটাকে নিয়ে আমরা কোনো কাজ করতে পারি না। ইনভ্যালিড ডাটাকে নিয়ে আমাদের কোনো কাজ হয় না, বা সেটা কোনো ইয়েও করতে পারি না। তো আসলে আমাদের ডাটা ভ্যালিড হতে হবে। 3 নম্বর বৈশিষ্ট্য, ডাটা শুড বি প্রিসাইজ, gives adequate details of the measurement, and 4 নম্বর হচ্ছে আমাদের ডাটা শুড বি রিলায়েবল, বিশ্বাসযোগ্য হতে হবে। এই আমাদের 4টি বৈশিষ্ট্য থাকতে হবে ডাটা। তাহলে সর্বপ্রথম ডাটা যে কালেকশন করব, কালেক্টেড ডাটা আমাদের 4টে বৈশিষ্ট্য সম্পন্ন হতে হবে। এখানে একটা চিত্রের মাধ্যমে তোমরা দেখতে পাচ্ছ যে নট রিলায়েবল ফর ভ্যালিড, যে ভ্যালিড নয়, এটা রিলায়েবল নট ভ্যালিড, এটা চিত্রে একটু প্রকাশিত হচ্ছে, রিলায়েবল কিন্তু ভ্যালিড। এটা দেখো তোমরা চিত্রে সবগুলো বিশ্বাস করা যাচ্ছে, এক এক জায়গায় তীর আছে, এবং সম্পূর্ণ যে মাঝখানে যেটা আছে সেটাকে আমরা রিলায়েবল এবং ভ্যালিড বলে চিহ্নিত করতে পারি। ডাটার প্রকারভেদে যদি আমরা যাই, উপাত্তের প্রকারভেদে আমরা কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটেটিভ এটা বলতে পারি, ডিসক্রিট, কন্টিনিউয়াস, ইন্টারভেল, রেশিও, প্রাইমারি অবলিক সেকেন্ডারি, আর নর্মাল অবলিক অর্ডিনাল। তাহলে ডাটা আমাদের সর্বপ্রথম যে ভাগে ভাগ করি আমরা, সেটাকে কোয়ালিটেটিভ ভার্সেস কোয়ান্টিটেটিভ, অর্থাৎ ডাটা কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটেটিভ হতে পারে,
ডাটা ডিসক্রিট, কন্টিনিউয়াস, ইন্টারভেল অথবা রেশিও, এই 4 ভাবে প্রকাশ করা যায়। ডিসক্রিট ডাটাকে আমরা অবিচ্ছিন্ন ডেটা বলে থাকি, উপাত্ত বলে থাকি, কন্টিনিউয়াস যেটা অবিচ্ছিন্ন, আর ডিসক্রিট হচ্ছে বিচ্ছিন্ন ডাটা, কন্টিনিউয়াস হচ্ছে অবিচ্ছিন্ন ডাটা, ইন্টারভেল মানে যেটা ব্রেক দিয়ে করতে হবে, এবং এটা অনুপাতের মাধ্যমে যেটা প্রকাশ করা হয় সেটাকে রেশিওর মাধ্যমে প্রকাশ করা হয়। আবার ডাটা আরেক দিক থেকে যদি ভাগ করি আমরা প্রাইমারি এবং সেকেন্ডারি, প্রাথমিকভাবে যে ডাটা অর্থাৎ সরাসরি আমরা যে ডাটাটি উপাত্তটি যেটা সংগ্রহ করি সেটাকে প্রাইমারি ডাটা বলা হয়। যেটিকে আমরা পরবর্তীকালে অর্থাৎ একজনের কাছ থেকে ব্যবহার হওয়ার পরে যে ডাটাটি সংগ্রহ করে থাকি সেটা সেকেন্ডারি ডাটা, এবং সর্বশেষে নমিনাল এবং অর্ডিনাল, এইভাবে আমরা এই ডাটাকে সংগ্রহ করে থাকি। আমরা এখানে দেখতে পাচ্ছি কোয়ান্টিটেটিভ ডাটা আর কোয়ালিটেটিভ ডাটা। তোমরা দেখো, অলসো কল্ড অ্যাজ মেজারমেন্ট ডাটা ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ নাম্বার উইথ, অর্থাৎ যে ডাটাকে নাম্বার বা সংখ্যা দিয়ে প্রকাশ করা হয় সেটাকে আমরা বলবো কোয়ান্টিটেটিভ ডাটা, আর যে ডাটাকে কোনো গুণবাচক বৈশিষ্ট্যের মাধ্যমে প্রকাশ করা হয় সেটাকে বলবো আমরা কোয়ালিটেটিভ ডাটা। আমার পরবর্তী স্লাইডে একটি প্রাণী দিয়ে একটা উদাহরণ দেওয়া আছে, সেক্ষেত্রে আসার আগে তোমাদেরকে একটু আমি বিশ্লেষণ করি কোয়ান্টিটেটিভ ডাটা। এটা বিভিন্নভাবে হতে পারে, যেমন যে হাইটের ক্ষেত্রে আমাদের স্টুডেন্টের যদি কোনো হাইট নিতে চাই তাহলে সেটা সেন্টিমিটার, এক এক স্টুডেন্টের এক এক, বয়স যদি নিতে চাই এক এক স্টুডেন্টের বয়স হবে। সেরকম ক্ষেত্রে আমরা কোনো ডাক্তারি পরীক্ষা যদি আমরা করে রক্তের হিমোগ্লোবিন টেস্ট করতে চাই তাহলে এক এক স্টুডেন্টের এক এক রকম হিমোগ্লোবিন, ব্লাড প্রেশার এক একজনের এক এক রকম হবে, সেটা প্রকাশ করা যায়। হাইট হয়তো সেন্টিমিটারে প্রকাশ করা যাবে, হিমোগ্লোবিন হয়তো জিএমএ প্রকাশ করা যাবে, ব্লাড প্রেশার এমএম অর্থাৎ মিলিমিটারে প্রকাশ করা যাবে, ওয়েট কেজিতে প্রকাশ করা যাবে। এইভাবে কোনো সংখ্যা দিয়ে যখন কোনো প্যারামিটার বা কোনো কিছু প্রকাশ করা যাবে তখন সেটাকে আমরা বলবো কোয়ান্টিটেটিভ ডাটা। কোয়ালিটেটিভ ডাটার ক্ষেত্রে আমরা কোনো কিছুর গুণবাচক আমরা প্রকাশ করব, সেক্ষেত্রে রিলিজন আমরা এটা কোয়ালিটেটিভ ডাটা হতে পারে। যেমন আমাদের স্টুডেন্টদের মধ্যে তারা কে কোন ধর্মে বিশ্বাসী, তাদের যে তথ্য নেওয়া হবে সেটাকে আমরা বলতে পারবো কোয়ালিটেটিভ ডাটা। আমরা স্বাস্থ্যগত নিতে পারি, কারো স্বাস্থ্য মোটা কেউ পাতলা, এই ধরনের বিষয়। সেক্সের ক্ষেত্রেও আমরা এটা পুরুষ না স্ত্রী সেটা কোয়ালিটেটিভ বলতে পারি, ব্লাড গ্রুপ এটাকে কোয়ালিটেটিভ বলতে পারি আমরা। তো যাই হোক, এভাবে আমরা কোয়ালিটেটিভ ডাটাকে আমরা প্রকাশ করতে পারি। তাহলে মূলত ডাটা কোয়ান্টিটেটিভ হচ্ছে সংখ্যার মাধ্যমে যখন প্রকাশ করা হবে সেটা কোয়ান্টিটেটিভ ডাটা, আর যেটা গুণবাচক সংখ্যার মাধ্যমে প্রকাশ করা হবে সেটাকে আমরা কোয়ালিটেটিভ ডাটা বলবো। এবার আমরা আছি ডিসক্রিট এবং কন্টিনিউয়াস। ডিসক্রিট ডাটা হচ্ছে অবিচ্ছিন্ন, অর্থাৎ যে ডাটা শেষ করা যাবে একটার পরে থেকে আরেকটা যখন শুরু করা যাবে, মাঝখানে ল্যাপসেস বা গ্যাপ দেওয়া যাবে, সেক্ষেত্রে আমরা কে বলবো ডিসক্রিট ডাটা। যেমন সংখ্যার ক্ষেত্রে ছাত্রছাত্রীর সংখ্যা আমরা যদি জানতে চাই তাহলে সেক্ষেত্রে এটা কোনো ফ্র্যাকশন আসে না, হয়তো 2 জন 3 জন 4 জন, 2.5 স্টুডেন্টের নাম্বার হতে পারে না, 2.75 এটা স্টুডেন্টের নাম্বার হতে পারে না। কোনো গণনা করা যখন হবে তখন নিশ্চয়ই এটাকে পূর্ণ সংখ্যায় কাউন্ট করা হবে। সেক্ষেত্রে আমরা যদি বলি 2 থেকে 5 অথবা 6 থেকে 8 এইরকম একটা সংখ্যা হতে পারে, সেক্ষেত্রে আমরা সেটাকে বলবো ডিসক্রিট ডাটা। হেয়ার উই অলওয়েজ গেট এ হোল নাম্বার, অর্থাৎ পূর্ণ সংখ্যা যখন পাবো তখন সেটাকে আমরা বলবো ডিসক্রিট ডাটা। আর কন্টিনিউয়াস ডাটা হচ্ছে সেই ডাটাটা যেটা অবিচ্ছিন্ন ডাটা, অর্থাৎ যেটা চলমান থাকে। যেমন আমি বলতে পারি যে যেটাকে ভগ্নাংশের মাধ্যমে প্রকাশ করা যায়, যেটা বিভিন্ন হতে পারে। যেমন বয়স, কারো বয়স হয়তো 2 বছর 3 মাস 3 দিন 3 ঘন্টা, এইভাবে প্রকাশ করা যেতে পারে। যদি আমরা প্রকাশ করি এই সমস্ত ফ্র্যাকশন গুলোকে বাদ দিয়ে, সেটা আলাদা জিনিস। আমাদের যেমন হিমোগ্লোবিনের লেভেল, হাইট, ওয়েট, এগুলা চলমান থাকে, এগুলা বিভিন্ন ফ্র্যাকশনে প্রকাশ করা যায়, তখন সেটাকে কন্টিনিউয়াস ডাটাই আমরা বলে থাকি। ইন্টারভেল তখন আমাদের যখন কোনো কিছুকে আমরা বিরতি দিয়ে দিই, সেলসিয়াস টেম্পারেচার এটাকে একটা ইন্টেলিজেন্স স্কেল আমরা এটা উদাহরণ হিসেবে বলতে পারি। হ্যাভ ইন্টারভেল অফ 10 ডিগ্রিজ, বিভিন্ন ইন্টারভেল 10 ডিগ্রিজ পর পর হয়, তখন সেটাকে ইন্টারভেল ডাটা বলা হয়। এটাকে একটা গ্যাপ দিয়ে যে ডাটাগুলোকে প্রকাশ করে। ফর এক্সাম্পল, এই থার্মোমিটার মাইট হ্যাভ ইন্টারভেল অফ 10 ডিগ্রিজ, 10 ডিগ্রি পর পর সেটাকে ভাগ করা হয়, এটাকে ইন্টারভেল বলা হয়। রেশিওর মাধ্যমে যখন প্রকাশ করা হয় তখন আমরা সেটাকে রেশিও
মাধ্যমে প্রকাশ করা হয় তখন সেটাকে ডেটা। এক্স্যাক্টলি দ্য সেম অ্যাজ দ্য ইন্টারভ্যাল স্কেল এক্সেপ্ট দ্যাট দ্য জিরো অন দ্য স্কেল মিনস ডাজ নট এক্সিস্ট, দ্যাট ইজ এজ, ওয়েট, হাইট, এটাকে রেশিও দিয়ে প্রকাশ করা হয়। এবার আসি আমরা ডেটার তৃতীয় ধাপ বা সর্বশেষ ধাপ, যেটা প্রাইমারি ডেটা। প্রাইমারি ডেটা এবং সেকেন্ডারি ডেটা। প্রাইমারি ডেটার ক্ষেত্রে তোমরা দেখতে পারো ডাটা কালেক্টেড বাই দ্য ইনভেস্টিগেটর হিমসেলফ, হারসেলফ অর এ স্পেসিফিক পারপাস, কোনো নির্দিষ্ট উদ্দেশ্যে এবং সর্বপ্রথম যার কাছ থেকে তথ্যটা উপাত্তটা সংগ্রহ করা হয় সেটাকে আমরা প্রাইমারি ডেটা বলে থাকি। সে ফর এক্সাম্পল বয়স যদি আমরা নিতে চাই তাহলে আমরা প্রত্যেকটি স্টুডেন্টের কাছে আলাদা আলাদা জিজ্ঞেস করে তথ্য নিতে পারি। এটা সে যে তার বয়স সে বলছে, এটাকে আমরা প্রাইমারি ডেটা হিসাবে চিহ্নিত করতে পারি। যখন সেটা প্রসেস করার পরে আবার যখন এটাকে ব্যবহার করা হবে তখন সেটাকে আমরা সেকেন্ডারি ডেটা বলতে পারি। এখানে তোমরা দেখো প্রাইমারি ডেটাকে আমরা ডেটা কালেক্টেড বাই এ স্টুডেন্ট ফর হিজ থিসিস অর রিসার্চ প্রজেক্ট, তার থিসিস অথবা রিসার্চ প্রজেক্ট থেকে নেওয়া যেতে পারে, এটা এক্সাম্পল দেওয়া হয়েছে। এর কিছু সুবিধা তোমরা দেখতে পাচ্ছ, অ্যাডভান্টেজেস এখানে the investigator collects data specific to the problem under study, একদম সরাসরি প্রবলেম অর্থাৎ সমস্যা যেখানে শুরু সেখান থেকে নিতে পারে। there is no doubt about the quality of the data collected, এটা কোনো ডাটা কালেকশনের কোনো কোয়ালিটি নিয়ে কোনো সন্দেহ নাই। এবং if required it may be possible to obtain additional data during the study period, এবং অতিরিক্ত ডাটা প্রয়োজন হয় স্টাডি পিরিয়ডের সময় তাহলে সেটাকে সহজে সংগ্রহ করা যায়। এবার আছে সেকেন্ডারি ডাটা। সেকেন্ডারি ডাটা আমি বলেছি যখন দ্বিতীয় উৎস থেকে যে ডাটা গ্রহণ করবো, অর্থাৎ প্রথম উৎস থেকে ডাটা কালেকশন করার পরে অর্থাৎ উপাত্ত কালেকশন করার পরে সেটাকে তথ্যে বা তথ্যে পরিণত করার পরে তখন যেটা সেই তথ্যকে আবার নতুন করে কেউ প্রসেস করার জন্য যে উপাত্ত সংগ্রহ করবে সেটাকেই বলা হবে সেকেন্ডারি ডাটা। Census data being used to analyze the impact of education on career choice and earning. এখানে সেন্সাস, প্রথমে সেন্সাস অর্থাৎ কোনো শুমারি যখন করা হয় তখন সেখান থেকে প্রাথমিক ডাটা নেওয়া হয় অর্থাৎ সরাসরি গণনা করা হয়, সেক্ষেত্রে সেটা প্রাইমারি ডাটা বলা হয়। এবং সেই সেন্সাসের ফলাফল নিয়ে অর্থাৎ কোন এলাকায় কতজন লোকজন হয়েছে, মোট কত পুরুষ, মোট কত স্ত্রী, কোন জেলায় কতজন, এইরকম তথ্য নিয়ে যখন আবার রিপ্রসেস করা হয় তখন সেটাকে সেকেন্ডারি ডাটা বলা হয়। সেকেন্ডারি ডাটার কিছু সুবিধা সেখানে তোমরা দেখো, ডাটা অলরেডি দেয়ার, নো হ্যাসেলস অর ডাটা কালেকশনে হ্যাসেল হয় না, অর্থাৎ ডাটা কালেকশন করাই আছে সেখান থেকে আবার নতুন করে নেওয়া যায়, সহজে এটা নেওয়া যায়, এই জন্য এটাকে বলা হয়। এবং ইনভেস্টিগেটরের জন্য এটা কোয়ালিটিও মেনটেন করা যায় এবং তার খরচও কিছু কম হয়। নমিনাল ডাটার ক্ষেত্রে আমরা বলা হচ্ছে যে ইনফরমেশন or data fits into one of the categories but the categories cannot be ordered. Categories without order, color or age, race, gender, এই সমস্ত বিষয়গুলোকে আমরা নমিনাল ডাটা বলে থাকি। অর্ডিনাল ডাটা র্যাঙ্ক যখন করা হয় প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম এইভাবে যখন প্রকাশ করা হয় ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, তখন সেটাকে অর্ডিনাল ডাটাকে আমরা বলি। র্যাঙ্কিং ইন দ্য ক্লাস অর এক্সাম, ক্লাসে কে প্রথম, কে দ্বিতীয়, কে তৃতীয় তখন যেভাবে প্রকাশ করা হয় সেটাকে তখন অর্ডিনাল ডাটা বলা হয়। এখানে একটা এক্সাম্পল তোমরা দেখো, খুব এক্সাম্পলটির দিকে তোমরা খেয়াল করলে জিনিসটা তোমাদের কাছে খুব পরিষ্কার হবে। এখানে একটা টাইগার সম্পর্কে তথ্য কোয়ালিটেটিভ, কোয়ান্টিটেটিভ, কন্টিনিউয়াস সবকিছু, ডিসক্রিট, কন্টিনিউয়াস সবকিছু এখানে বলা আছে। এখন এখানে এই টাইগার সম্পর্কে উপাত্ত যদি সংগ্রহ করতে চাই তাহলে এর কোয়ালিটেটিভ ডেটা হচ্ছে হিজ ব্রাউন অ্যান্ড ব্ল্যাক। তাহলে কালার সম্পর্কে যখন আমরা উপাত্ত সংগ্রহ করছি তখন সেটা কার মধ্যে পড়বে? কোয়ালিটেটিভ ডাটার মধ্যে। 2 নম্বরে হি হ্যাজ লং হেয়ার, তাহলে এই বাঘের লম্বা চুল বা লোম রয়েছে, এটা তার কোয়ালিটেটিভ উপাত্ত। হি হ্যাজ লটস অফ এনার্জি, অবশ্যই বাঘের লটস অফ এনার্জি রয়েছে, এটা সম্পর্কে অন্যান্য প্রাণীর থেকে তার যে এনার্জি বেশি, তার যে ক্ষিপ্রতা বেশি, সেই বিষয়গুলো প্রকাশ করার জন্য যে উপাত্ত সংগ্রহ করা হলো সেই সকল উপাত্তকে আমরা এখানে বলতে পারি কোয়ালিটেটিভ ডেটা। কোয়ান্টিটেটিভ এর ক্ষেত্রে এবার আসো। কোয়ান্টিটেটিভ আমরা বলেছি দুই প্রকার, সেখানে ডিসক্রিট এবং কন্টিনিউয়াস। ডিসক্রিটের ক্ষেত্রে এই বাঘের ডিসক্রিট উপাত্ত হচ্ছে হি হ্যাজ 4 legs, নিশ্চয়ই এটা 4.5 legs অথবা 4.5 legs অথবা
2.5 lakhs এটা হতে পারে না, হয় সংখ্যায় 4টি 5, যদিও 4টি থাকে, কোনো প্রাণীর যদি একটি পা কমও থাকে কোনো কারণে নষ্ট হয়ে যায়, তখন আমরা বলবো 3টি পা রয়েছে। কিন্তু এরকম থাকার কথা নয় বা এরকম হওয়ার কথা নয় যে তার 3.5 অর্থাৎ অথবা 4.5 এরকম আছে, অর্থাৎ এটাকে ভগ্নাংশে প্রকাশ হবে না, এটা পূর্ণ সংখ্যায় প্রকাশ হবে। এই উপাত্তই হচ্ছে, তাহলে হি হ্যাজ 4 legs, দিস ইজ দ্য ডিসক্রিট ডেটা। হি হ্যাজ 2 brothers, তার অন্যান্য দুইটা ভাই বোন যা কিছু থাকবে 2.5 brothers হতে পারে না। নিশ্চয়ই এটা তোমাদের কাছে পরিষ্কার হয়েছে। এবার কন্টিনিউয়াস উপাত্তে আসো, কোয়ান্টিটেটিভ ডেটার মধ্যে কন্টিনিউয়াস। হি ওয়েটস 400 pounds, এটা কিন্তু ওয়েট 400.5 pounds হতে পারতো। দেখো পরেরটাই দেওয়া হয়েছে হি ইজ 3.5 feet tall, তাহলে সেই লম্বাই হচ্ছে 3.5, 3.56, 3.563 এরকম আরো ভগ্নাংশ হতে পারতো। কাজে এই ডেটাটা হচ্ছে কন্টিনিউয়াস। নিশ্চয়ই বিষয়টি তোমাদের কাছে পরিষ্কার হয়েছে। তাহলে ডাটা আমরা এখানে ছকে দেখতে পাচ্ছি, কোয়ান্টিটেটিভ, কোয়ালিটেটিভ, ডিসক্রিট, কন্টিনিউয়াস, ইন্টারভ্যাল, রেশিও। এই চারটি হচ্ছে কোয়ান্টিটেটিভের মধ্যে। কোয়ালিটেটিভের মধ্যে হচ্ছে নমিনাল আর অর্ডিনাল। নমিনাল আর অর্ডিনাল। অর্ডিনাল হচ্ছে সংখ্যায় প্রথম আমরা বললাম প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এভাবে আমাদের হবে। এবার আমরা আসি রিপ্রেজেন্টেশন অফ ডেটা। ডেটাকে কিভাবে আমরা উপস্থাপন করব? তাহলে আমরা ডেটাকে তিন ভাবে উপস্থাপন করতে পারি। একটা হচ্ছে টেবুলার, একটা গ্রাফিক, একটা নিউমেরিক। টেবুলার মানে টেবিলের মাধ্যমে যেটা আমরা উপস্থাপন করব সেটাকে বলবো টেবুলার, যেটা গ্রাফের মাধ্যমে সেটাকে আমরা বলবো গ্রাফিক, আর যেটা সংখ্যার মাধ্যমে আমরা প্রকাশ করব সেটাকে বলা হবে নিউমেরিক। when to use tables, কখন আমরা টেবিল ইউজ করব? আমরা বিভিন্ন সময় টেবিল ইউজ করতে পারি, কারণ টেবিলের মাধ্যমে যখন সাজানো হবে অর্থাৎ ক্লাসিফিকেশন করা হবে ডেটাকে, তখন আমরা টেবিল ইউজ করব। কারণ সারণী বা শ্রেণীবদ্ধ করার ক্ষেত্রে আমরা টেবিল ইউজ করব। সেক্ষেত্রে আমরা টেবিলের মাধ্যমে প্রকাশ করব। টেবিলের মাধ্যমে সংখ্যা দিয়ে প্রকাশ করা হবে এবং সেটা ধারাবাহিক একটা রূপ থাকবে। ছোট থেকে বড় সংখ্যা এইভাবে আমাদেরকে সাজানো হবে। সেক্ষেত্রে আমরা টেবিলের মাধ্যমে প্রকাশ করব। এখানে তোমরা দেখো কয়েকটি পয়েন্ট এখানে দেওয়া আছে। when used to show how a single category of information varies when measured at different points, আমরা সেক্ষেত্রে আমরা বিভিন্ন পয়েন্টে এটা ভাগ করে নেব। when the database contains relative few numbers, when the precise value is crucial to your arguments and a graph would not convey the same level of precision. For example, where it is important that the reader knows that the result was 2.48 and not 2.45, এইরকম যখন হবে আমরা তখন সেটাকে আমরা টেবিল ইউজ করব। টেবুলার প্রেজেন্টেশনের এখানে টেবিল মাস্ট বি নাম্বার। টেবিল এটা একটা দিয়ে দেওয়া আছে, এটা খুব একটা তোমরা একটু দেখে নিও। ব্রিফ অ্যান্ড সেলফ এক্সপ্লেনেটরি, টাইটেল মাস্ট বি গিভেন টু ইচ টেবিলস। The heading of columns and rows must be clear, sufficient, concise, and fully defined. The data must be representative according to size of importance, chronologically, alphabetically, or geographically. Table should not be too large. Table আবার খুব বেশি বড় করা যাবে না, বড় করলে এটা পাঠক যে থাকবে তার পড়া এবং বোঝার ক্ষেত্রে একটু বিরক্তির সৃষ্টি হবে। সেজন্য টেবিল একটা নির্দিষ্ট সংখ্যাই হবে। ক্লাস ইন্টারভ্যাল গুলো আমাদেরকে একটা নির্দিষ্ট পরিমাণে করে খুব বড় করা যাবে না, আবার খুব ছোট করাও যাবে না। The classes should be fully defined, should not lead to any ambiguity, কোনো ambiguity থাকা যাবে না। The class should be exhaustive, that is should included in the given value. The class should not be mutually exclusive and non-overlapping, overlapping হবে না, mutually exclusive থাকবে। এই ধরনের কিছু বৈশিষ্ট্য, এই ধরনের কিছু চিন্তা মাথায় রাখার পরে আমাদেরকে টেবিলগুলোকে উপস্থাপন করতে হবে। এখানে দেখো একটু তোমাদের বোঝার জন্য এখানে ওয়েটের যে এখানে আন্ডার ওয়েট বলা আছে, বডি মাস, এখানে বডি বিএমআই এর একটা ইনফরমেশন দেওয়া আছে, ওয়েট স্ট্যাটাস দেওয়া আছে। এখানে 18.5 এর নিচে যাদের তাদেরকে আন্ডার ওয়েট বলবো। 18.5 থেকে 24.9 এটা নর্মাল রেঞ্জ। ওভারওয়েট হলো 25.299, এটা বিএমআই কেজি ইনটু স্কয়ার এটা বলা আছে। অবেস এটা 30 সমান অথবা 30 অতিরিক্ত হলে এটা অবেস। অবেস 1, অবেস 2, অবেস 3 এরকম ভাবে ক্যাটাগরি করা আছে। নরমাল রেঞ্জ 18.5, সেটা একটা ইনফরমেশন দেওয়া আছে। এটা টেবিলের একটা ইন্ডিকেটর। আমরা টেবিল তার আন্ডারওয়েট, নরমাল রেঞ্জ এইভাবে টেবিলকে সাজিয়ে নেওয়ার পরে
আমরা এবার তোমরা একটা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল এখানে দেখতে পাচ্ছ যে ফ্রিকোয়েন্সি কত, এন দ্বারা আমরা ফ্রিকোয়েন্সিকে বুঝে থাকি। এখানে 78 জন ব্যক্তির গ্লুকোজ লেভেল অর্থাৎ ফাস্টিং ব্লাড গ্লুকোজ লেভেল ইন ডায়াবেটিক্স এট দ্য টাইম অফ ডায়াগনোসিস এর সময় নেওয়া হয়েছে। এটা ফাস্টিং গ্লুকোজের এটা লেভেল 120 থেকে 129। দেখো 120 থেকে 129, 130 থেকে 139 এটাকে কিন্তু ক্লাসিফিকেশন করা হয়েছে। 140 থেকে 149, 150 থেকে 159 এইভাবে ক্লাস ইন্টারভেল নেওয়া হয়েছে। 120 থেকে 129 এর মধ্যে 12 জন রয়েছে, 130 থেকে 139 এর মধ্যে 8 জন রয়েছে, 140 থেকে 149 এর বিরুদ্ধে 10 জন রয়েছে, 150 থেকে 159 এর মধ্যে 10 জন রয়েছে, 160 থেকে 169 এর মধ্যে 15 জন। এইভাবে আমাদের টোটাল নাম্বার হয়েছে 78। এটাকে টেবিলের মাধ্যমে প্রকাশ করা হয়েছে। আরো একটু টেবিলকে এলাবোরেট করা হয়েছে, এটা তোমরা পরের স্লাইডে দেখতে পাবে। দেখো এখানে এর মধ্যে মেল রয়েছে 8 জন আর ফিমেল 4 জন। এটাকে আরেকটু ভাগ করে টেবিলকে এক্সপান্ড করা হয়েছে, মানে আরো একটু অতিরিক্ত উপাত্ত সংগ্রহ করার ফলে আরো একটু উপাত্তকে সাজানো হয়েছে। তাহলে মোট আমাদের 12 জন, যেখানে আমরা দেখছিলাম 12 জন, সেখানে মেল রয়েছে 8 জন এবং ফিমেল 4 জন। 130 থেকে 39 এর মেল 4 জন, ফিমেল 4 জন, এভাবে মোট 8 জন, এভাবে 78। তাহলে মোট মেল হচ্ছে আমাদের 44 আর ফিমেল হয়েছে আমাদের 34। আমরা জুন 10 এবং জুলাই 10 এটা আরো কোয়ালিটেটিভ ডাটা করা হয়েছে। অ্যাডাল্ট চাইল্ড টোটাল, এটা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল উইথ কোয়ালিটেটিভ ডাটা। দেখো কোয়ালিটেটিভ ডাটাও করা হয়েছে, সেখানে টাইপ অফ ম্যালেরিয়া, পি ভিভিএক্স, পি ফ্যালসিপারু, মিক্সড ম্যালেরিয়া, এরকম বিভিন্ন ধরনের ইয়াদের কাছ থেকে রোগের যাদের রয়েছে তাদেরকে কোয়ালিটি নিয়ে তাদেরকে আবার তথ্য উপস্থাপন করা হয়েছে, সেটাকে আমরা কোয়ালিটি ডাটা বলবো। এটা একটা হসপিটালের তথ্য, সেখানে আমাদের এন অর্থাৎ 389 হচ্ছে টোটাল নাম্বার, এটা এখানে নেওয়া হয়েছে। এক্সাম্পল এটা তোমাদের দ্য টেবিল ল্যাক্স a little, the sources of the information is not provided, কোনো ইনফরমেশন প্রোভাইডেড, রো টাইটেলস ওভারল্যাপ, 2 লাইনস রো টাইটেল কে ওভারল্যাপ করা হয়েছে। এই ধরনের ফর এক্সাম্পল এটা রয়েছে। আমাদেরকে একটু আগিয়ে যেতে হচ্ছে, এটা খুব একটা প্রয়োজন নাই। তো এইভাবে আমাদেরকে উপাত্তকে টেবিলের মাধ্যমে আমরা প্রকাশ করে থাকি। এবার আমরা আসি আমাদের 2 নম্বর যেটা প্রেজেন্টেশন, সেটা গ্রাফিক্যাল, অর্থাৎ গ্রাফের মাধ্যমে। আমরা জানি যে গ্রাফ মানে বিভিন্ন চার্ট, বিভিন্ন চিত্র, এটার মাধ্যমে যখন উপাত্তকে প্রকাশ করা হবে তখন সেটাকে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন বা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন বলা হয়। এই গ্রাফিক্যাল প্রেজেন্টেশন করা হয়, এটা সহজে বোধগম্য হয়, আবার অনেকজন তথ্যকে ঠিক মনের ভিতরে নিতে তাদের জন্য কষ্ট হয়, সেক্ষেত্রে তাদের গ্রাফকে এক নজর দেখলে পারে, গ্রাফের চেহারা দেখলে পারে, তখন তাদের জন্য তাদের মাইন্ডে বা তথ্য নিতে খুব সুবিধা হয় এবং তড়িৎ নিতে পারে। আমরা যদি ছোট বড় করতে পারি, যেমন খুব সিম্পল যদি উদাহরণ দিই, একটা মানুষ এর হাইট 6 ফিট, আরেকজন মানুষ যদি 3 ফিট হয়, তাহলে আমরা 6'3" এটা মাথার মধ্যে সেটা তার অর্ধেক সাইজ, এটা নিতে ক্যালকুলেশন করতে একটু অসুবিধা হবে। কিন্তু মানুষটিকে যদি পাশাপাশি আমরা ছবির মাধ্যমে প্রকাশ করি, তাহলে যে 6 ফিট হবে, 3 ফিট মানুষ তার অর্ধেক হবে। এটা ছবি দেখে সহজেই বোঝা যাবে যে সেই যেই দ্বিতীয় মানুষটি প্রথম মানুষের সাইজের অর্ধেক। এভাবে আমরা সহজে বুঝতে পারি। এভাবে এই জন্য গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করা হয়। এই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন ইজ এ ভিজুয়াল ডিসপ্লে অফ ডেটা অ্যান্ড স্ট্যাটিস্টিক্যাল রেজাল্টস। আমরা ডেটারও ভিজুয়াল ডিসপ্লে করতে পারি, আবার তথ্য যখন পরিণত হয় সেই তথ্যকেও আমরা উপস্থাপন করতে পারি এই গ্রাফের মাধ্যমে। ইট ইজ মোর অফেন অ্যান্ড ইফেক্টিভ দেন প্রেজেন্টিং ডেটা ইন টেবুলার ফর্ম। এটা টেবুলার ফর্মের থেকে এটা অবশ্যই ইফেক্টিভ, কারণ আমরা চিত্র দেখে বেশি অভ্যস্ত, চিত্র দেখতে আমাদের ইন্টারেস্টও বেশি, আমরা চিত্র দেখার প্রতি আগ্রহ আমাদের বেশি থাকে। কাজেই আমরা যে কোনো বিষয়, তোমরা ক্রিকেট মাঠে ক্রিকেটের খেলার দেখার সময় আমরা যখন স্কোর বোঝাতে চাই, দুই দলের যখন কম্পারিশন বোঝাতে চাই, তখন আমরা গ্রাফের মাধ্যমে একটা লাল কালি একটা সবুজ কালি দিয়ে দেখানো হয় যে একই ওভারে ঠিক পূর্বের দল কত রান করেছে এবং বর্তমান যে দল ব্যাটিং করছে তাদের রান কত রয়েছে। এটা গ্রাফের মাধ্যমে তোমরা খেয়াল করে দেখেছো। গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন হেল্পস টু quantify short and present data in the method that is understandable to a large variety of audience. একটা লার্জ ভ্যারাইটি অফ অডিয়েন্সকে এটাকে কোয়ান্টিফাই করা যায়।
Graph also enable us in studying both time series and frequency distribution as they give clear account and precise picture of problem. Graph are also easy to understand and eye catching. এটার কথা আমি বলেছিলাম যে এটা অবশ্যই খুব সহজে বোঝা যায় এবং সহজে এটা চোখে ধরে, এই জন্য এটাকে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করা হয়। এখন জেনারেল প্রিন্সিপালস অফ গ্রাফিক প্রেজেন্টেশন, কিছু প্রিন্সিপালস এখানে ফলো করা হয়। এই স্লাইডে তোমরা দেখতে পাচ্ছ, ইন এ গ্রাফ দেয়ার আর টু লাইনস কল্ড কোঅর্ডিনেট অ্যাক্সিস। এই যে দুইটা লাইন থাকে, একটা এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস, অর্থাৎ একটা ভার্টিক্যাল অ্যাক্সিস আর একটা হরিজন্টাল অ্যাক্সিস। ভার্টিক্যাল অ্যাক্সিসে একটি তথ্য প্রকাশ করা হয়, হরিজন্টাল অ্যাক্সিস নিচের দিকে যে অ্যাক্সিসটি থাকে সেটাকে প্রকাশ করা হয়। একদিকে হয়তো সংখ্যা থাকে, একদিকে হয়তো তার ওয়েট থাকে, ভয়েস থাকে, এই ধরনের বিষয় করা হয়। একদিকে হয়তো গ্রুপ থাকে, একদিকে ইনকাম থাকে, বিভিন্নভাবে মানে দুইটা চলকের প্রকাশ করা হয় গ্রাফের মাধ্যমে। One is vertical known as y-axis and another is horizontal. এটা আমি বললাম। These two lines are perpendicular to each other. এটা perpendicular থেকে একটির উপরে আরেকটি থাকে। Where these two lines intersect each other to called zero, এবং দুইটা লাইন যখন এক জায়গায় ছেদ করে তখন সেটাকে জিরো বলা হয়, অর্থাৎ অরিজিন, ওখান থেকে সূত্র শুরু হয়। On the x-axis, the distance right to the origin have positive value and distance left to the origin have negative value. একটার পজিটিভ ভ্যালু থাকে, একটা নেগেটিভ ভ্যালু থাকে। এটা তোমরা একটু যদি বইগুলি দেখো তাহলে সেখানে তোমরা বুঝতে পারবা। এটা নেগেটিভ দিকেও আসতে পারে, অর্থাৎ নিচের দিকেও হরিজন্টাল লাইন আসতে পারে, আর ভার্টিক্যাল লাইন রাইটের দিকে যাবে, লেফটের দিকে যাবে। রাইটের দিকে গেলে সেটাকে পজিটিভ ভ্যালু, লেফটের দিকে গেলে নেগেটিভ ভ্যালু। এটা উপরের দিকে গেলে ভার্টিক্যালের ক্ষেত্রে উপরের দিকে গেলে পজিটিভ ভ্যালু, নিচের দিকে আসলে নেগেটিভ ভ্যালু। It should have a little listen and labeling থাকে। ভেরিয়াস চার্টস এন্ড ডায়াগ্রাম, আমাদের যে সমস্ত চার্ট এবং ডায়াগ্রাম রয়েছে তার মধ্যে বার ডায়াগ্রাম, হিস্টোগ্রাম, ফ্রিকোয়েন্সি পলিগন, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কার্ভ এবং অজীব রেখা, স্ক্যাটার ডায়াগ্রাম, লাইন ডায়াগ্রাম, পাই ডায়াগ্রাম, পিক্টোগ্রাম, স্ট্রিম এন্ড লিফ। তবে পাই ডায়াগ্রাম আর পিক্টোগ্রাম এগুলো চিত্রের মাধ্যমে প্রকাশ করা হয়। পিক্টোগ্রাম চিত্রের মাধ্যমে, স্ট্রিম এন্ড লিফ প্লট এটাও দেখানো হয়, যদিও এই বিষয়গুলোর খুব ব্যবহার কম। তো বেশি ব্যবহৃত হয় বার ডায়াগ্রাম, হিস্টোগ্রাম, ফ্রিকোয়েন্সি পলিগন, ফ্রিকোয়েন্সি কার্ভ বা অজীব রেখা, স্ক্যাটার ডায়াগ্রাম, লাইন ডায়াগ্রাম, পাই ডায়াগ্রাম। এই পর্যন্তই আমাদের ডায়াগ্রামগুলি বেশি ব্যবহার হয়। পিক্টোগ্রাম চিত্রের মাধ্যমে বিভিন্ন জায়গায় প্রকাশ করা হয়। স্ট্রিম এন্ড লিফ ডায়াগ্রামের ব্যবহার খুবই কম। সেক্ষেত্রে আমাদের আমরা বিষয়গুলি আমরা একটু পরবর্তী স্লাইডে দেখি। বার ডায়াগ্রাম কাকে বলে? বার ডায়াগ্রাম যে সমস্ত ডায়াগ্রামের মধ্যে লম্ব আকৃতির মধ্যে প্রকাশ করা হয়। বার চার্টস আর ইউজড টু কোয়ালিটেটিভ টাইপ অফ ভেরিয়েবল in which the variable studied is plotted in the form of bar along the x-axis horizontal and the height of the bar is equal to the percentage or frequencies which are plotted along the y-axis. y-axis এর উপরে এটা লম্বালম্বি ভাবে যে দণ্ডগুলো দেখানো হয় সেটাকে বার ডায়াগ্রামের মধ্যে প্রকাশ করা হয়। এই বার ডায়াগ্রাম আবার তিন ধরনের হয়, সিম্পল, কম্পাউন্ড আর কম্পোনেন্ট। সাধারণ এটাকে একটু ভাগ ভাগ করে দেখানো হয় এবং এটাকে আবার কম্পোনেন্ট আকারে একই বারকে কয়েক ভাগে ভাগ করে দেখানো হয়। এটা আমরা সিম্পল বার চার্ট তোমরা দেখো, এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের একদিকে হচ্ছে ম্যালেরিয়া কেসেস ইন দ্য নায়ার হসপিটাল ইন জুলাই 2010, একটা ম্যালেরিয়া কেসেস। এখানে টোটাল কেস মেলের একটা ইনফরমেশন দেওয়া আছে, নাম্বার। এখানে একদিকে আমাদের ওয়াই অ্যাক্সিস এর তথ্য দেওয়া আছে এবং এক্স অ্যাক্সিস এর বার চার্ট দেখানো আছে, কত দূর কত ডিস্টেন্স সেটা তোমরা নীল ইয়েতে দেখতে পাচ্ছ। 100, একটা 60, একটা হাইট আর একটা হচ্ছে 40। তাহলে অবশেষে আমরা তিনটা ইনফরমেশন আমরা এখানে বুঝতে পারছি। এখানে মেল আর ফিমেল এবার দুইজনকে আনা হয়েছে। প্রথমে আমাদের যেটা ছিল নীল রং দিয়ে মেল দেখানো হচ্ছে আর লাল রং দিয়ে ফিমেলকে দেখানো হচ্ছে। আমাদের এখানে মেল রয়েছে 100 জনের মেলের মধ্যে 100 প্যারামিটার যাদের, সেখানে মেল রয়েছে 102 আর ফিমেল রয়েছে 57 জন। আবার 60 প্যারামিটার যেখানে রয়েছে সেখানে মেল রয়েছে 62, ফিমেল রয়েছে 31। আবার যেখানে 20 পয়েন্ট সামথিং, অর্থাৎ এটা সম্ভবত 30 ক্ষেত্রে মেল রয়েছে 29 এবং 19। এটা বার চার্টের মাধ্যমে প্রকাশ করা হচ্ছে। এবার কম্পোনেন্টে দেখো, একই বারকে তিন ভাগে ভাগ করে দেখানো হয়েছে। একটাই বার,
সেখানে 3 100% পার্সেন্টেজে প্রকাশ করা হয়েছে। 80% এনার্জি অফ অবটেইনড ফ্যাটস, এনার্জি অবটেইনড প্রোটিন 10%, আর এনার্জি অবটেইনড কার্বোহাইড্রেট 10%। অর্থাৎ 100% এনার্জির মধ্যে আমাদের ফ্যাটস থেকে হয় 80%, কার্বোহাইড্রেট থেকে অনলি 10% এবং প্রোটিন থেকে 10%। এক্ষেত্রে দেখো এখানে একটা ভেরিয়াস ফুড স্টাফ বাই পোর অ্যান্ড রিচ কমিউনিটির দেখানো হয়েছে। প্রথমে পোর কমিউনিটির রিচ কমিউনিটির দেখানো হয়েছে, পরে পোর কমিউনিটি। রিচ কমিউনিটির তাহলে ফ্যাট আছে 80%, মানে বেশিরভাগ ফ্যাট আছে আমাদের যে ইনটেক ক্যালোরি ইনটেক গ্রহণ করে সেখান থেকে, প্রোটিন থেকে আছে 10% আর কার্বোহাইড্রেট থেকে 10%। অথচ গরিব মানুষের কার্বোহাইড্রেট থেকে আছে 15%, ফ্যাট থেকে অনলি 55% এবং প্রোটিন থেকে আছে 30%। এটা একটা পার্থক্য বোঝানোর জন্য বার ডায়াগ্রাম। এবার আমরা আছি হিস্টোগ্রামে। হিস্টোগ্রাম যখন আমরা দেখাচ্ছি তখন আমাদের histogram is used for the quantitative continuous types of data where on the x-axis class intervals and the y-axis are the plot in the frequencies. এটা কোয়ান্টিটেটিভ ডাটার ক্ষেত্রে, কোয়ালিটেটিভ ডাটার ক্ষেত্রে হিস্টোগ্রাম প্রকাশ করা হয় না। এটা শুধুমাত্র কোয়ান্টিটেটিভ ডাটার ক্ষেত্রে দেখানো হয়। আবার একটা জিনিস মনে রাখতে হবে, এটা কন্টিনিউয়াস, অর্থাৎ এটাকে ডিসক্রিট ডাটার ক্ষেত্রে দেখানো হয় না। হিস্টোগ্রাম প্রথমে আমরা বার ডায়াগ্রাম দেখালাম, হিস্টোরিগ্রাম যাকে বলা হয়, সেটাতে আমরা ডিসক্রিট ডাটাতে উপস্থাপন করতে পারি, কিন্তু কন্টিনিউয়াস ডাটার ক্ষেত্রে আমাদের হিস্টোগ্রাম ব্যবহার করা হয়। এটা বার চার্টের মতোই, কিন্তু এটা পাশাপাশি একটার সঙ্গে আরেকটা লেগে থাকে, আর একটা বার আরেকটা বারের পাশাপাশি লেগে থাকে। অর্থাৎ যে গ্যাপটা থাকে, এই যে আমরা আগের ইয়েতে গেলে তোমরা যে গ্যাপ দেখতে পাচ্ছ মাঝখানে, দেখো দুইটা বারের মাঝখানে গ্যাপ রয়েছে, এটা বারের ক্ষেত্রে। কিন্তু আমাদের হিস্টোগ্রাম যখন হবে দুইটা বারের মাঝখানে কোনো গ্যাপ থাকবে না, উইদাউট গ্যাপস। ইট ইজ ইউজড ফর দ্য প্রেজেন্টিং ক্লাস ফ্রিকোয়েন্সি টেবিলের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। আর রেক্ট্যাঙ্গুলার হুজ, এটা একটা রেক্ট্যাঙ্গুলার টাইপের হয়, প্রপোর্শনাল টু দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য ভেরিয়েবল। এটা ভেরিয়েবল এর উপরে, এটা সংখ্যার উপরে নির্ভর করে সাইজটি, অর্থাৎ ভেরিয়েবল কম বেশি হলে এই হিস্টোগ্রামের সাইজও কম বেশি দেখা দেয়। আমরা একটা এক্সারসাইজ বা একটা ইনফরমেশনকে যদি হিস্টোগ্রাম করি তাহলে দেখতে পারি। এটা তোমরা দেখো, এই যে আমাদের যে ক্লাস ডিস্ট্রিবিউশন, সেখানে 175 থেকে 200, সেখানে নাম্বার অফ সাবজেক্ট 3 জন, পার্সেন্টেজ এটা প্রকাশ করলে 30 তে হয়। পরেরটাও 3 জন, সেটাও 30, পরেরটা 2 জন, সেটা 20। এটাকে আমরা পার্সেন্টেজে প্রকাশ করে নিয়েছি, কারণ হিস্টোগ্রাম পার্সেন্টেজে প্রকাশ করা যাবে, আবার সংখ্যা দিয়েও প্রকাশ করা যাবে। যদি পার্সেন্টেজে প্রকাশ না করতে চাই তাহলে সংখ্যা দিয়েও প্রকাশ করা যাবে। পার্সেন্টেজে প্রকাশ করতে গেলে টোটালকে 100% ধরে নিয়ে অন্যান্য সংখ্যাগুলিকে সেই অনুপাতে পার্সেন্টেজে পরিণত করে নিতে হবে। তাহলে আমাদের দেখো, একটু ডাটার দিকে তোমরা খেয়াল করে দেখো, যেখানে 175 থেকে 200 রয়েছে, আবার ঠিক 200 থেকে 225, অর্থাৎ এটা কন্টিনিউয়াস চলছে। 225 থেকে 250, 250 থেকে 275, 275 থেকে 300, কোথাও কোনো গ্যাপ নাই, অর্থাৎ শুরু 175, সর্বশেষ 300। এটা হচ্ছে সিরাম কোলেস্টেরলের একটা ইনফরমেশন এখানে দেওয়া আছে। এটা এক একজনের ভগ্নাংশ ফিগারও আসতে পারে, যেটাতে আমরা সংখ্যা এখানে 175 থেকে 200, অর্থাৎ এই 200 পর্যন্ত আমরা এখানে নিব। 200-র বেশি অর্থাৎ 200.5 যদি কারো হয় তাহলে আমরা এই পরের লাইনে নিয়ে নেব। এটাকে ইনক্লুসিভ এবং এক্সক্লুসিভ দুইটা পদ্ধতি বলে। ইনক্লুসিভ মেথডে প্রথমেরটা নিব, এক্সক্লুসিভ মেথডে পরেরটাই আমরা কাজ করব আর কি। আরেকটা এক্সারসাইজ তোমরা দেখো, এটা ওয়েটে, এটা 40 নিচে, অর্থাৎ ইন গ্রামস এটা প্রকাশ করা হয়েছে। ওয়েট এটা 40 নিচে, 40 থেকে 50, অর্থাৎ 40 লেসার 50 অর ইকুয়াল, আর 50 নিচে, কিন্তু 50 নিচে চলে যাবে, এটা লেস দেন 50। তাহলে 40 থেকে লেস দেন 50, 50 থেকে লেস দেন 60, 50-র উপরে হবে, অর্থাৎ 40.1 এভাবে প্রকাশ করতে। অর্থাৎ প্রথমটাতে আমরা প্রথমটাতে তথ্য নিব 0 নিচেও যদি হয় তাহলে আমরা এখানে নিব, মাইনাস যদি কোনো মান থাকে তাহলে আমরা এইখানে এটাতে নিব। তাহলে প্রথমটাতে কি ইন্ডিকেট করে, যে 0 বা 0-র নিচে, অর্থাৎ লেস দেন 0 থেকে আমরা লেস দেন 40, তাহলে 40-র নিচে যে কোনো সংখ্যা, অর্থাৎ 39, তো 40-র নিচে 39.8, 39.9, 39.99 ইত্যাদি সংখ্যাগুলিকে আমরা এই ক্লাসের মধ্যে নিব।
পরের ক্লাসের ক্ষেত্রে আমরা আসবো 40 উপরে কিন্তু 50 নিচে, তারপরে 50 নিচে কিন্তু 50 উপরে 50 অথবা 50 উপরে 60 নিচে, এইভাবে আমরা ক্লাস ইন্টারভেল করতে পারি। যাই হোক, এবার আমরা দেখো এই যে নিচে আমরা যে তথ্য আসছে সেটাকে আমরা হিস্টোগ্রাম বলতে পারি। সেখানে আমাদের 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, দেখো একদম সিরিজ সোজা আছে। 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70। আমাদের 0 থেকে 40 কিন্তু একই রেঞ্জে রয়েছে, 0 থেকে 40 আমাদের একই রেঞ্জে রয়েছে, এই জন্য আমাদের 40 পর্যন্ত সমান। অর্থাৎ 10-এও যা 20-ও সমান, 20 থেকে 30-ও সমান, 30 থেকে 40-তেও একই সমান। সেখানে আমাদের সংখ্যা একই পরিমাণ রয়েছে, এই জন্য আমাদের সেখানে সবগুলোই তো 5 রয়েছে, এই জন্য এই পর্যন্ত আসছে। 40 থেকে 50-তে 6 হয়েছে, এই জন্য আমাদের সেটা বেড়েছে। 40 থেকে 60 এভাবে আমাদের, এই জন্য এটাকে আমরা বার চার্টে দেখিয়েছি। ফ্রিকোয়েন্সি, পলিগন এবং কার্ভ। আমরা এরপরে আসি ফ্রিকোয়েন্সি, পলিগন এবং কার্ভের ক্ষেত্রে। Plot of the variable along with the axis derived from the histogram by connecting the midpoint. এটা মিড পয়েন্টে এটা করতে হবে, অর্থাৎ মিড পয়েন্টে যে সমস্ত বিন্দুগুলি হবে সেই বিন্দুগুলোকে আমরা স্কেলের সাহায্যে যোগ করে দেব। এখানে দ্য লাইন কানেক্টিং দ্য ইন্টারস অফ দ্য হিস্টোগ্রাম, রেক্টেঙ্গলস এন্ড দ্য কর্ড ফ্রিকোয়েন্সি পলিগন, ওই যে মিড পয়েন্ট গুলো নিয়ে মিড পয়েন্টের যে ইনফরমেশন সেগুলিকে আমরা যোগ করে দেখাবো, তখন সেটাকে ফ্রিকোয়েন্সি পলিগন হবে। সেটা তোমরা এই যে আমরা দেখতে পাচ্ছি, প্রথমে কালো কালি দিয়ে যেটা তৈরি করা হয়েছে, কালো কালি দিয়ে যেটা দেখানো হচ্ছে, এটা 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 সম্পূর্ণটাকে আমরা হিস্টোগ্রাম বলবো। আর এটা মিড পয়েন্ট, অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি মাসের মিড পয়েন্ট, ফেব্রুয়ারি মার্চ মাসের মিড পয়েন্ট, মার্চ এপ্রিলের মিড পয়েন্ট, এই মিড পয়েন্টগুলোকে আমরা যোগ করে দিলে যে রেখা উৎপন্ন হবে সেটাকে ফ্রিকোয়েন্সি পলিগন। অর্থাৎ কালোটা হচ্ছে হিস্টোগ্রাম এবং লাল লাইন দিয়ে যেটা প্রকাশ করা হয়েছে সেটাকে বলবো ফ্রিকোয়েন্সি পলিগন। এখানে একটা এক্সারসাইজ তোমাদের 20, 25, 25 থেকে 30 নাম্বার অফ সাবজেক্ট। এখানে এক্সারসাইজের মাধ্যমে দেখা হয়েছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ডায়াগ্রাম, এটা তৈরি করতে হবে প্রথমে, সেটার মাধ্যমে আমাদেরকে দেখানো হয়েছে। এটা একটা পুরো অঞ্চলটাকে দেখানো হয়েছে, এটা এক্সারসাইজের মাধ্যমে প্রকাশ করতে পারে। এবার আমরা আসি স্ক্যাটার ডায়াগ্রাম। আমরা স্ক্যাটার ডায়াগ্রামের ক্ষেত্রে gives a quick visual display to the association between two variables, both of which are measured on numerical continuous and numerical discrete scale. Both of which are measured on numerical continuous and numerical discrete scale. আমরা axis dependent variable of y axis, আমরা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এক্স অ্যাক্সিসে দেখাবো আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ওয়াই অ্যাক্সিসে দেখাবো। আমরা জানি যে দুইটি, একটি অধীন চলক, একটি নির্ভরশীল চলক। দুইটি চলকের ক্ষেত্রে স্ক্যাটার ডায়াগ্রাম। আমরা জানি যে কোনো যেটা ইউনিভ্যারিয়েট চলকের ক্ষেত্রে এক চলক বিশিষ্ট যে সমস্ত উপাত্ত উপস্থাপনের ক্ষেত্রে পূর্বের ডায়াগ্রামগুলি দেখানো যায়, আর স্ক্যাটার ডায়াগ্রামের ক্ষেত্রে অবশ্যই বাইভ্যারিয়েট চলক, অর্থাৎ একটি ডিপেন্ডেন্ট এবং ভেরিয়েবল এবং ডিপেন্ডেন্ট এবং একটি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে, অর্থাৎ একটি চলক অধীন, একটি নির্ভরশীল, এরকম দুটি চলকের মাধ্যমে এটা প্রকাশ করা হবে। সেক্ষেত্রে আমরা এটাকে স্ক্যাটার ডায়াগ্রামে বলবো। এই যে দেখা যাচ্ছে এখানে দেখো দুই ধরনের তথ্য, একই সংখ্যার দুই ধরনের তথ্য থাকবে, হাইট এবং ওয়েট। আমরা যদি বলি যে একই বয়স, অর্থাৎ কোনো ব্যক্তির যদি 15 বছর বয়স হয়, তাহলে 15 বছর বয়সে তার হাইট কত এবং ওয়েট কত। তাহলে হাইট একটা উপাত্ত, ওয়েট একটা উপাত্ত, অর্থাৎ বয়স হচ্ছে একই। এখানে একটি চলক অধীন, একটি নির্ভরশীল, অর্থাৎ হাইটের সঙ্গে ওয়েটের কোনো সম্পর্ক আছে কিনা সেটা নির্ণয় করার জন্য যেটা উপস্থাপন করা হয়, যেমন বডি ওয়েট, লিনিয়ার বডি ওয়েটস এবং বডি হাইট, এটাকে আমরা বোঝাই। অথবা এজের সঙ্গে তার ওয়েটের কোনো সম্পর্ক আছে কিনা সেটা দেখানোর জন্য এজের ক্ষেত্রের সাথেও আমরা বলতে পারি যে 15 বছর বয়স তার ওয়েট কত, 16 বছর বা 20 বছর বয়স তার ওয়েট কত, 25 বছর বয়স তার ওয়েট কত। এই ধরনের তথ্য নিয়ে যে ডায়াগ্রাম দেখানো হবে সেটাকে আমরা বলবো স্ক্যাটার ডায়াগ্রাম। লাইন ডায়াগ্রাম, লাইনের ক্ষেত্রে আমরা লাইনের মাধ্যমে এটা প্রকাশ করে থাকি। এটা ভিজুয়ালাইজ ট্রেইড, এ গ্রাফ শোয়িং দ্য ডিফারেন্স ইন দ্য ফ্রিকোয়েন্সিজ, পার্সেন্টেজ অর অ্যামং ক্যাটাগরিজ, পার্সেন্টেজ এটা দেখানো যায়। অর্থাৎ দুইটি লাইন থাকবে, এটা লাইনের মাধ্যমে প্রকাশ করা হবে। ভিজুয়ালাইজ ট্রেন্ড ইন ডাটা
ওভার ইন্টারভেল অফ টাইম, কোনো একটা ব্রেকিং টাইমের সাথে সাথে এটা দেখানো হবে। এক্স অ্যাক্সিসে ফ্রিকোয়েন্সি আর ওয়াই অ্যাক্সিসে ফ্রিকোয়েন্সি দেখানো হবে, আর এক্স অ্যাক্সিসে টাইম দেখানো হবে। এই যে আমাদের দেখানো আছে, এটা টাইম সিরিজের ক্ষেত্রে ব্যবহার করা হয়। ইনকাম অফ এ ফ্যামিলি 2009 সালে ইনকাম আমরা প্রকাশ করতে পারি 10, 2010 সালে 20, 2040 সালে এটা 20, এটা হাজারে প্রকাশ করা হচ্ছে যে কোনো একটা গ্রুপের 9 সালে এটা ইনকাম ছিল, 10 সালে ইনকাম বেড়েছে, 11 সালে আরো বাড়ছে, 12 সালে আবার কমে গেছে, 13 সালে আবার বেড়েছে এবং 14 সালে আবার বেড়েছে। এই ধরনের লাইন যেটা মাধ্যমে প্রকাশ করা হয়, টাইম সিরিজের ক্ষেত্রে এটা সাধারণত প্রকাশ করা হয়, এটাকে আমরা লাইন ডায়াগ্রাম বলে থাকি। এটাকে ওই যে আমরা ক্রিকেট খেলার ক্ষেত্রে রিপোর্টিং লাইন, এটা দুই ধরনের লাইন, এটাকে আমরা বলি ডিটেকশন রেট, এটাও এক ধরনের লাইন, কিন্তু এটা দুটো ইনফরমেশন একই গ্রাফে উপস্থাপন করা হয়। এটা তুলনা করার জন্য দুইটা গ্রুপের তথ্য দেখানো হচ্ছে, একটা আমরা হয়তো নিম্নবিত্তর দেখাতে পারি, একটা উচ্চবিত্তের আয় দেখাতে পারি। এইভাবে লাইনে প্রতি বছরে নিম্নবিত্তদের আয় কত, মধ্যবিত্তদের আয় কত বেড়েছে এটা তুলনা করার জন্য দেখাতে পারি। এবার আসি আমরা সর্বশেষ আমাদের যে আলোচনা, সেটা পাই চার্ট। পাই চার্ট আমরা পাই, এটাকে একটা বৃত্তের মাধ্যমে প্রকাশ করা হয়, বৃত্তের মাধ্যমে, অর্থাৎ এটা সার্কুলার ডায়াগ্রামের মাধ্যমে প্রকাশ করা হয়। বৃত্তের অংশ অর্থাৎ একটা বৃত্ত 360 ডিগ্রি, এই ডিগ্রির মধ্যে কোন ঠিক কত অংশ সেটা দেখানো হয় পাই চার্টের মাধ্যমে। অর্থাৎ আমরা জানি যে বৃত্তের মধ্যে প্রকাশ করা হয় কোন উপাত্ত কত পার্সেন্টেজে বা কত অংশে বা কত কোণে এটা অবস্থান করছে। সেক্ষেত্রে আমরা মেথড অফ ডিসপ্লেইং ক্যাটাগরি ডেটা ইজ এ পাই ডায়াগ্রাম ইজ অলসো কল্ড এ সার্কুলার ডায়াগ্রাম বলা হয় একে। এটা সব সময় এটাকে 100% টোটাল উপাত্তকে 100% পরিণত করে নিতে হবে। সেরপর 4 ধরনের মনে করে ইনফরমেশন আছে। আমরা যদি বলতে চাই যে আমাদের 5টি মহাদেশ রয়েছে, 5টি মহাদেশের মোট 5টি মহাসাগর রয়েছে, মহাদেশ না সরি, 5টি মহাসাগর রয়েছে। 5টি মহাসাগর কোনটির সাইজ কত বড় বা কতটুকু মোট জলরাশির কতটুকু অংশ অকুপাই করে রয়েছে কোন মহাসাগর, সেটা প্রকাশ করার জন্য টোটাল এরিয়াকে, টোটাল ল্যান্ড এরিয়াকে যদি আমরা 100% করি, তাহলে আমরা কোন মহাসাগর কত রয়েছে সেটা প্রকাশ করতে পারবো। সেটাকে আমরা 360 ডিগ্রিকে ভাগ করে নিব, এইভাবে আমরা এটা প্রকাশ করব। আমরা একটা চিত্র দেখলে বুঝতে পারবো। এখানে দেখো, এখানে ব্লাড গ্রুপের একটা ইনফরমেশন দেওয়া হয়েছে। এ 43, বি গ্রুপ রয়েছে 37, এ বি 14 এবং 0 হচ্ছে 6। তাহলে 1, 2, 3, 4 গ্রুপের আমাদের রক্তের গ্রুপ রয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি স্বাভাবিকভাবেই যে এ গ্রুপের সংখ্যা বেশি, তারপরে বি গ্রুপ, তারপরে এ বি গ্রুপ, তারপরে ও গ্রুপ। এটাকে আমরা 360 ডিগ্রিতে যদি কনভার্ট করে নিই, 360 ডিগ্রি টোটাল এরিয়া হচ্ছে আমাদের 43, 37, 14 এবং 6। এটার যোগফলকে আমরা 360 ডিগ্রি ধরে নিয়ে আমরা কনভার্ট করব 43-এ কত ডিগ্রি হয়, 37-এ কত ডিগ্রি হয়, 14-এ কত ডিগ্রি হয় এবং 6-এ কত ডিগ্রি হয়। এটা তোমরা দেখে নাও। এবার এখানে এ গ্রুপে 43, তাহলে 43 ডিভাইডেড বাই 100 ইন্টু 360, তাহলে 144 পয়েন্ট, অর্থাৎ টোটাল সংখ্যা আমাদের 100। 100 জনের মধ্যে 43 জন এ গ্রুপ, তাহলে ডিগ্রিতে প্রকাশ করলে আমরা 154.8 ডিগ্রি। বি গ্রুপ কে যদি ডিগ্রি প্রকাশ করি তাহলে 133.2। এবি গ্রুপে রক্তের গ্রুপের আমাদের ডিগ্রি প্রকাশ করলে হয় 50.4, আর ও গ্রুপের হচ্ছে 21.6। তাহলে এটা রং দিয়ে যদি আমরা প্রকাশ করতে পারি, তাহলে তোমরা এবার দেখো পাই চার্ট 43, এটা হচ্ছে 154, তার মানে এটা এই এলাকাটা হচ্ছে এখান থেকে এটা 154 ডিগ্রি। 154 ডিগ্রি সবচেয়ে কম আমাদের 6 ডিগ্রি অর্থাৎ 21.6, যেটা 6% আর কি, যেটা 6% 21.6, সেটা হচ্ছে দেখো এই যে এখানে রয়েছে আমাদের ও গ্রুপ। এটা সবুজ রং দিয়ে দেখানো হয়েছে এবি গ্রুপ, আর 37 দিয়ে দেখানো হচ্ছে আমাদের বি গ্রুপ। তাহলে আমি প্রথমে যেটা আলোচনা করছিলাম, সংখ্যা দেখে যত তাড়াতাড়ি বোঝা যাবে, ঠিক তার থেকে বেশি অল্প সময়ের ভিতরে এই চিত্রটি দেখে বোঝা যাবে যে কোন গ্রুপের লোক সংখ্যা বেশি। অর্থাৎ তাহলে নীল রং অর্থাৎ এ গ্রুপের লোক সংখ্যা বেশি, এবং কতটা বেশি, কার তুলনায় কতটা বেশি, এটা এই চিত্রের মাধ্যমেও আমরা এটা সংখ্যাটা বুঝতে পারি আর কি। এই চিত্রের মাধ্যমে আমরা সংখ্যাটা আমরা বুঝতে পারছি। আমাদের পিক্টোগ্রাম, এখানে পিক্টোগ্রাম এবার আমরা আসি যে পিক্টোগ্রাম কিভাবে, এই যে পিকচার দিয়ে দেখানো হয়েছে 1900 এখানে বোঝানো হয়েছে। দেখো, আরবানাইজেশন, 2 out of every 10 people lived in the urban area,
মানে 10 জন পিপুলের মধ্যে 2 জন আরবান এরিয়ায় বসবাস করে। 1900 সালের ঘটনা এটা। 1990 সালের সংখ্যা দেখো 2010, 2030, 2050 এই শতকের মধ্যে এবং ভবিষ্যতে কি হবে সেটারও ইনফরমেশন এখানে দেওয়া আছে। 1900 সালে 10 জন পিপুলের মধ্যে 2 জন আরবান এরিয়ায় বসবাস করত এবং রুরাল এরিয়ায় 8 জন বসবাস করত। ছবির মাধ্যমে প্রকাশ করা হয়েছে। এখানে ছবিতে প্রকাশ করা হয়েছে 8 জন, অর্থাৎ 80% পিপুল আমাদের আরবান এরিয়ায় 1900 সালে। এটা আস্তে 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 বাড়ছে। 2010 সালে বাড়ছে, 2030 সালে বেড়েছে এই সংখ্যাটা। দেখো 2050 সালে এটা অলমোস্ট এটা রিভার্স ঘটনা ঘটে যাচ্ছে, অর্থাৎ 2050 সালে 10 জন পিপুলের মধ্যে 7 জনই আমাদের আরবান এরিয়ায় বসবাস করবে, অনলি 3 জন আমাদের রুরাল এরিয়ায় বসবাস করবে, যেটা রিভার্স ছিল। এই মাধ্যমে আমরা এটাকে আমরা বলতে পারি পিক্টোগ্রাম। এটা আরবানাইজেশনের মাধ্যমে এটা প্রকাশ করা হয়েছে। self live plot, এই self live plot এর মাধ্যমে this presentation is used for the quantitative types of data। এটা কোয়ান্টিটেটিভ ডাটাতেই মাধ্যমে প্রকাশ করা হয়। এটার ব্যবহার খুব একটা বেশি নাই, সেজন্য এটা সম্পর্কে খুব একটা আমাদের আলোচনা আর নাই। তো এই তোমাদের আজকের ক্লাসের আলোচনা। তোমাদের এই আলোচনা তোমাদের সঙ্গে যে সমস্ত আলোচনা করলাম সে সমস্ত বই তোমাদের বইয়ের রেফারেন্স হিসাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে সমস্ত বুক লিস্টে বইগুলি দেওয়া রয়েছে সেগুলি বই দেখবা। আমাদের বাংলা মাধ্যম বা বাংলাদেশে যে সমস্ত প্রকাশিত বই রয়েছে সে সমস্ত বইয়ের ক্ষেত্রে তোমরা আমাদের বিভিন্ন পাবলিকেশনের বই রয়েছে, অনেক বই রয়েছে, সেই বইগুলি তোমরা পড়তে পারো। ইংরেজি বই এসপি অ্যান্ড এসপি গুপ্তার বই তোমরা বেশি দেখতে পারো, সেই বইটি সম্পর্কে তোমাদের জন্য ভালো রয়েছে। তো আজ আমাদের এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে তোমাদের আমন্ত্রণ জানিয়ে আমি শেষ করছি। সবাইকে আবারও ধন্যবাদ। তোমাদের ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় শেষ করছি। ধন্যবাদ সবাইকে।